আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা পোস্ট বেসিক 2025-এর প্রস্তুতি নিচ্ছেন, যারা পরীক্ষা দিবেন, তাদের যে বিগত প্রশ্ন অর্থাৎ পোস্ট বেসিকের প্রিভিয়াস যে কোশ্চেন আসে সেই প্রশ্ন সলভিং এর উপরে আজকে আমাদের প্রথম ক্লাস। এবং আপনারা পোস্ট বেসিকের জন্য কোন বই পড়বেন, প্রশ্নগুলো কোথা থেকে কমন আসে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া যাবে যে এই টপিকের কোন জায়গা থেকে আসছে। এভাবে ইচ অ্যান্ড এভরি টপিকস আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন কোন বইটা আপনারা ফলো করতে পারেন, প্রত্যেকটা প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য কিনা, ওভারঅল প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আপনাদের অনেককেই বলেছিলাম যে কি ক্লাস হবে আজকে। অনেকেই কমেন্ট করেছেন কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারেন নাই। আজকে হচ্ছে আমরা পোস্ট বেসিকের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ক্র্যাক দ্য লাইসেন্সের যে ভলিউম 3 এর মধ্যে যে কোশ্চেন গুলো আছে, ক্র্যাক দ্য লাইসেন্সের ভলিউম 3 এর যে কোশ্চেন গুলো আছে, এখানে পোস্ট বেসিকের প্রশ্নগুলো দেওয়া আছে সব। আপনি একটা বই কিনলে, আমরা বারবারই বলছি যে দেখেন এই প্রশ্নগুলা, তবে আমার বিশ্বাস আমাদের ফুল কোর্সে যারা আছেন তারা আজকে বেশিরভাগ কোশ্চেনই দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন, কারণ ইতিমধ্যে এর মধ্যে অলমোস্ট অনেকগুলো টপিক আমাদের শেষ হয়ে গেছে। তো এই টপিকগুলা একবারে যেভাবে আমরা পড়ছি আমরা কমপ্লিট করছি ইনশাল্লাহ। তো এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনাদের কোনোভাবে আপনাদের আটকাবে না, কারণ হচ্ছে এগুলো আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, স্ক্রিন লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানান। আর একটা বই কমপ্লিট সলিউশন আপনাদেরকে বলা হয়েছে যে একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনি একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলো তো কমপ্লিট হবে, একই সাথে লাইসেন্সও কমপ্লিট হবে, একই সাথে পোস্ট বেসিকও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে যুক্ত আছেন, কে কে পোস্ট বেসিকের জন্য প্রিপারেশন নেবেন। একটা কোর্স দিয়ে আসলে ফুল কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ আমি বারবারই বলি, এটা প্রত্যেকে আপনারা জানেন যে ফুল কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ, যে একটা কোর্সের মধ্যে আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন, তাহলে আজকে আমাদের যে পোস্ট বেসিকের প্রশ্নগুলো আছে আমরা প্রশ্ন সমাধান শুরু করি ইনশাল্লাহ। বিথি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের প্রথম আমরা যে বিষয়টা একটু জানবো সেটা হচ্ছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং অথবা এটা হচ্ছে পাবলিক হেলথ নার্সিং এর যে অ্যাডমিশন টেস্ট সেপ্টেম্বর 2023-এ যে পরীক্ষা হয়েছে তার যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে ফুল মার্কস থাকে হচ্ছে 100টি, সেট হচ্ছে এ বি সি সেট, এভাবে থাকে, টাইম হচ্ছে 1 ঘন্টা। এবং এখানে দেখেন ডাইরেক্ট কোশ্চেন সবগুলো হচ্ছে, ডিরেকশনটা থাকে হচ্ছে সবগুলো আপনার বেস্ট অ্যান্সার। তাই ডিরেকশনটা কি বলছে, অল কোশ্চেন টু বি অ্যান্সার্ড এন্ড এস কোশ্চেন হ্যাজ অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার। কি বলছে দেখেন যে সবগুলো কোশ্চেন হচ্ছে আপনি অ্যান্সার করবেন এবং একই সাথে প্রত্যেকটা কোশ্চেনের একটা করে সঠিক উত্তর আছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা প্রশ্নগুলো নিয়ে শুরু করি, দেখি আমাদের প্রথম কোন প্রশ্নটা আছে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলছে যে অ্যালোপেসিয়া, অ্যালোপেসিয়া বলতে এখানে ইজ কমনলি সিন আফটার হুইচ অফ দা ফলোইং ড্রাগ থেরাপি, কোন ড্রাগ থেরাপির পরে এই যে অ্যালোপেসিয়া মূলত হচ্ছে দেখা দেয়। কোন, প্রত্যেকেই পারবেন এটা আমি জানি, যে কোন ড্রাগ থেরাপির পরে, দেখেন কোন ড্রাগ থেরাপির পরে হচ্ছে অ্যালোপেসিয়া দেখা দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি দেখাচ্ছি, দেখেন প্রশ্নগুলো কতটা আপনাকে কনফিউজ করে। আপনাকে একদম মানে কারেক্ট অ্যান্সার যদি আপনি না জানেন, একদম বেস্ট অ্যান্সার যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনি কনফিউশনে পড়বেনই। আমি এখানে প্রত্যেকটা টপিকে আপনাদের দেখিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ, একদম সবগুলো টপিক, তবে অত সময় আমরা নিব না। আমরা প্রশ্নগুলো সলভ করবো, আপনারা প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন যে 1 নম্বরের উত্তরটা কি হবে। এই প্রশ্নটা কোথা থেকে আসছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পোস্ট বেসিকের প্রত্যেকটা প্রশ্ন আপনি একদম হুবহু কমন পাবেন, হুবহু মানে ইনশাল্লাহ একদম বলা চলে 95% প্রশ্ন ইনশাল্লাহ আপনি একদম কমন পাবেন। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। অ্যালসিয়া বলতে মূলত কি বোঝানো হয়? হেয়ার লস, তাই না? হেয়ার লস মানে কি, চুল পড়ে যাওয়া, তাই না? তো এখানে কোন ড্রাগ থেরাপি দেওয়ার পরে মূলত হচ্ছে চুল পড়ে যায়? দ্রুত কমেন্ট করে ফেলেন, একের উত্তর কি হবে?
প্রত্যেকে ঝটপট কমেন্ট করে ফেলুন। শাহিদ আক্তার শাওন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সনি লিখেছেন কেমোথেরাপি। ওয়েল, বাকিরা একটু কমেন্ট করে ফেলেন যে কোন কোন ড্রাগ থেরাপির পরে মূলত হচ্ছে হেয়ার লস হয়, চুল পড়ে যায় কোনটির ফলে। মুক্তা সর্দার মনি দিয়েছেন একের ছি। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের একই সাথে হচ্ছে যারা লাইসেন্স পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই এই জায়গাতে এসে আপনি যখন লাইসেন্সের প্রস্তুতি নিবেন এমন ভাবে পড়বেন যাতে করে আপনার দুইটার প্রস্তুতি একই সাথে হয়ে যায়। ঠিক আছে, বিথি দিয়েছেন কেমোথেরাপি। ওয়েল, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে যারা পোস্ট বেসিকের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা অন্তত বুঝতে পারে যে আসলে প্রশ্নগুলো কোথা থেকে আসে, কেমন ধরনের প্রশ্ন আসে, আমাদেরকে কিভাবে পড়তে হবে। এই জায়গাটা যেন প্রত্যেকে ক্লিয়ার হয়ে যায়। নিশা খাতুন দিয়েছেন হচ্ছে একে সি দিয়েছেন। এখন মজার একটা বিষয় দেখেন, অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে মূলত যে যে কমপ্লিকেশন গুলো দেখা দেয়, এখানে হেডেক হতে পারে, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। এই যে কমপ্লিকেশন গুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে মূলত দেখা দেয়। কিন্তু মজার একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুইটার ক্ষেত্রেই কিন্তু অ্যালোপসিয়া দেখা দিতে পারে। দুইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যালোপসিয়া দেখা দিতে পারে। ঠিক আছে, যে দুইটার ক্ষেত্রে আপনি রেডিওথেরাপি দিলেও কিন্তু ওটার হচ্ছে সাইড ইফেক্টের মধ্যে হেয়ার লস আছে, আবার কেমোথেরাপির মধ্যে হেয়ার লস আছে। এখন আরেকটা অপশন কি আসছে, নান অফ দ্য অ্যাবভ। তার মানে কি, যেহেতু আমরা এখানে দুইটার মধ্যে একটা হইতে পারে, তার মানে এই অপশনটা আমাদের বাদ যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে হেয়ার লস হচ্ছে না। এখানে যে কাজটা হইতে পারে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, সেটা ডায়রিয়া হতে পারে, সেটা ভমিটিং হতে পারে, সেটা হেডেক হতে পারে, বিভিন্ন ধরনের সাইড এফেক্ট গুলো দেখা দিতে পারে। আর যে দুইটা কমন জায়গাতে আসছি আমরা, সেটা হচ্ছে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি। আর অপশন যেহেতু এই দুইটার মধ্যে একটা উত্তর হবে আমাদের, সুতরাং পরেরটা হচ্ছে না। তাহলে দেখেন এইখানে আপনি এইখানে যদি আপনি গুগল করেন, আপনি মানে আমরা আপনাদেরকে বারবারই বলছি যে আপনারা বিশেষ করে যে কোনো প্রশ্ন আপনাকে একদম রাইট সোর্স ধরে পড়তে হবে। তা না হলে আপনি যদি গুগলে আপনি সার্চ দিয়ে দেখেন যে অ্যালোপসিয়া হচ্ছে রেডিওথেরাপির কারণে হয়ে থাকে, এটাও আপনাকে বলবে যে ইয়েস এটার কারণেও হয়, আবার দেখেন আপনার কেমোথেরাপি দুইটার ক্ষেত্রে হয়, তাহলে আপনি এখানে বেস্ট অ্যান্সার হিসেবে কোনটা নেবেন? দেখেন, এখানে যখন আপনি পড়বেন এটার একদম কোর জায়গা থেকে আপনি পড়বেন, তখন সুন্দর করে দেওয়া আছে যে রেডিওথেরাপির মধ্যে দেখেন ফ্যাটিক হচ্ছে কি, ফ্যাটিক হচ্ছে রেডিওথেরাপির একদম কমন, এগুলো আলাদা আলাদা করে উল্লেখ করে দেওয়া থাকে। দেখেন রেডিওথেরাপির হচ্ছে একদম মোস্ট কমন সাইড ইফেক্ট, মোস্ট কমন সাইড ইফেক্ট কোনটি, সেটা হচ্ছে ফ্যাটিক। মানে প্রথমত যেটা আছে, সেখানে অ্যালোপসিয়া কিন্তু আছে, আরো অন্যান্য কমপ্লিকেশন গুলো আছে। আর কেমোথেরাপির ক্ষেত্রে মোস্ট কমনলি যেটা হয়, সেখানে কিন্তু এনিমিয়া হয়, আরো বিভিন্ন ধরনের হচ্ছে ডিসঅর্ডার সাইড ইফেক্ট গুলো হয়। তবে এখানে হচ্ছে যেহেতু এর ক্ষেত্রে বলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেস্ট আনসার হিসেবে কি নিব, কেমোথেরাপি নিব। কারণ হচ্ছে কি, অ্যালোপসিয়া কিন্তু কেমোথেরাপির কারণে হয়ে থাকে এবং সেটাও কিন্তু সেকেন্ড কমন হিসেবে ধরা হয়। সুতরাং এখানে এই যে অ্যালোপসিয়া মোস্ট কমনলি সিন আফটার উইজ ড্রাগ থেরাপি, সেটা হচ্ছে কেমোথেরাপির পরে মূলত হচ্ছে এটা দেখা যায়। এখন যদি অপশনে কেমোথেরাপি না থাকতো, ঠিক আছে, এখন যদি অপশনে কেমোথেরাপি না থাকতো, অন্য কোনো একটা অপশন থাকতো যেটার কারণে আসলে হয় না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেস্ট অ্যান্সার হিসেবে রেডিওথেরাপি নিতাম। সেই ক্ষেত্রে আমরা বেস্ট অ্যান্সার হিসেবে কি নিতাম, রেডিওথেরাপি নিতাম। ওয়েল, তাহলে দেখেন হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক থেরাপির কারণে অ্যালসিয়া হয় না, এটার কারণে হইতে পারে, এটার কারণে হইতে পারে। সো এটা আমরা নিচ্ছি না, কারণ এর মোস্ট কমন হচ্ছে কি ফ্যাটিক, এর মোস্ট কমন হচ্ছে কি ফ্যাটিক। আর এখানে হচ্ছে দেখেন কেমোথেরাপির ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যালোপসিয়া, যেটা বেস্ট আনসার হিসেবে আমরা নিচ্ছি। আর নান অফ দ্য, যেহেতু নাই, যেহেতু আমরা উত্তর পাইছি, সুতরাং এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? এখন এটা আপনি কোথা থেকে পড়বেন, এই জায়গাগুলো কোন ধরনের প্রশ্নগুলো আসে, বারবারই আপনাদেরকে বলছি একদম কোর টপিক ধরে আপনাকে পড়তে হবে। আপনারা ভলিউম ওয়ানের মধ্যে যদি যান, তাহলে দেখবেন যে অঙ্কোলজি যে টপিকটা আছে, এই যে দেখেন অঙ্কোলজি, এখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান, হ্যাঁ ওভারিয়ান ক্যান্সার, তারপর হচ্ছে কি দেখেন কোলোরেক্টাল ক্যান্সার, ল্যারিঙ্গাল ক্যান্সার। এখানে একদম প্রত্যেকটা টপিকের কতগুলো পর্যন্ত প্রশ্ন হতে পারে সব ডিটেইল দেওয়া আছে। তাহলে প্রশ্নটা আসছে কেমোথেরাপি থেকে, কেমোথেরাপি রিলেটেড প্রশ্ন আসলে কিন্তু আপনি সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবেন। ওয়েল, আমরা তাহলে 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে উইচ ট্যাবলেট ইজ গিভেন আন্ডার ডিওয়ার্মিং প্রোগ্রাম। তার মানে কি বলছে, যে ডিওয়ার্মিং বলতে কি, যে আমরা জানি হচ্ছে ওই যে কৃমি প্রতিরোধক বা কৃমি নাশক যে প্রোগ্রাম গুলো হয়, ঠিক আছে, সেইখানে কোন ট্যাবলেট মূলত প্রদান করা হয়ে থাকে। একটু অ্যান্সার করে ফেলেন তো, যে কোনটা এখানে মূলত হচ্ছে কৃমিনাশক হিসেবে কোনটা কাজ করে, এটাও আপনি বলতে পারেন। তাহলে এখানে বলছে প্যারাসিটামল, নাকি রেভোট্রাস, নাকি অ্যামোক্সিসিলিন, নাকি অ্যালবেন্ডাজল, কোনটা হবে? একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন, কোনটি হবে এর মধ্যে উত্তরটা। এই যে ডিওয়ার্মিং প্রোগ্রামে কোন ট্যাবলেটটা দেওয়া হয়, ডিওয়ার্মিং প্রোগ্রামের ক্ষেত্রে কোন কোন ট্যাবলেটটা প্রদান করা হয়ে থাকে, একটু প্রত্যেকেই কমেন্ট করে ফেলেন দ্রুত।
রাবেয়া সুলতানা দিয়েছেন, ডি দিয়েছেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা পোস্ট বেসিকের প্রিপারেশন নিচ্ছে অন্তত যেন একটা সঠিক সোর্স যেন তারা পায়। বিশেষ করে দেখুন আমাদের বিষয় আমি বারবারই বলছি যে আমাদের কমন ইন্টেনশন হয়ে গেছে মানে বই দেখা না, শুধু বইয়ের উপরে কি নাম আছে, এটা পোস্ট বেসিকের বই কিনতে হবে, এটা মিডওয়াইফারির বই কিনতে হবে। অ্যাকচুয়াল আমার কিভাবে পড়া উচিত, আমার অ্যাকর্ডিং টু সিলেবাস আমি সিলেবাস অনুযায়ী কিভাবে পড়বো, এইটার কিন্তু আমাদের মধ্যে আসলে যে গ্যাপটা এইটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আপনি যদি সিলেবাস অনুযায়ী পড়েন তাহলে আপনার পড়াটা হবে কমপ্লিট পড়া। এই জায়গাতে কিন্তু মূলত হচ্ছে আমরা ধরাটা খাচ্ছি এখনো পর্যন্ত, ঠিক আছে। এবং বেশিরভাগ এটা তো আমাদের শুধু আমাদের ক্ষেত্রে না, আমাদের সিনিয়ররা তারা ওইভাবেই মানে ধারাবাহিক, এটা একটা ধারাবাহিক ভাবে চলে আসতেছে। সো আমাদের এই গড়বাঁধা ধারাবাহিক থেকে আমাদের বের হয়ে এসে বুঝে বই কিনতে হবে, বুঝে পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে পড়লে আমি অ্যান্সার করতে পারবো, কেননা আগামীতে কম্পিটিশন আরো বেশি। ওকে, হ্যাঁ অ্যালবেন্ডাজল দিয়েছেন, অ্যালবেন্ডাজল দিয়েছেন। আচ্ছা প্যারাসিটামল হচ্ছে কি অ্যানালজেসিকের ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ এটা আমরা জানি মোস্ট কমনলি প্যারাসিটামল। সেই ক্ষেত্রে এটা হচ্ছে না উত্তর, যেহেতু ডিওয়ার্মিং এর জন্য। এরপরে দেখেন রেবোট্রাস, এটা হচ্ছে কিসের জন্য ব্যবহৃত হয়, এটা হয় হচ্ছে ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে। অ্যামোক্সিসিলিন আমরা প্রত্যেকে জানি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিব্যাকটেরিয়াল। এটা হচ্ছে না, বাকি আছে হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটা হচ্ছে ডিওয়ার্মিং প্রোগ্রামের ট্যাবলেটটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর যারা দিয়েছেন ডি দিয়েছেন, বিথি দিয়েছেন ডি, নিদ্রি দিয়েছেন, নিদ্রিতা দিয়েছেন ডি দিয়েছেন, নিশা দিয়েছেন ডি, নুসরাত দিয়েছেন অ্যালবেন্ডাজল, মঞ্জুরুল ইসলাম দিয়েছেন, অনিকা দিয়েছেন। আচ্ছা সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে আপনার বন্ধু বান্ধবী যে যেখানে আছে সবাই ক্লাসটা করতে পারে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখি, ফ্লোটিং টিপ। হ্যাঁ দেখেন ফ্লোটিং টিপ অফ দা আইসবার্গ রিপ্রেজেন্ট। আচ্ছা ফ্লোটিং টিপ বলতে কি বোঝানো হচ্ছে, ফ্লোটিং টিপ বলতে মূলত বোঝানো হচ্ছে ধরুন এটা হচ্ছে একটা টোটাল আইসবার্গ, ধরেন এটা হচ্ছে একটা টোটাল একটা আইসবার্গ, টিপটা এখানে আছে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পানি, পানি চলে আসছে, হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে পানি আর এই টিপটা বের হয়ে আসে আইসবার্গের, মানে কি বরফ খন্ডের মাথাটা বের হয়ে আসে, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এগুলো হচ্ছে পানি আর পানির নিচে এগুলো আছে, হ্যাঁ এগুলো হচ্ছে ওয়াটার, এগুলো হচ্ছে ওয়াটার। আর ওয়াটারের উপরে এই যে টিপটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন এটুকু হচ্ছে আইসবার্গে ধরেন টিপটা বের হয়ে আছে। তো এটা বলছে যে ফ্লোটিং টিপ ভাসমান যে টিপটা আছে এই অফ দা আইসবার্গ, আইসবার্গে সেটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে, হ্যাঁ এটা কি রিপ্রেজেন্ট করে, এখানে বলছে ক্লিনিক্যাল কেস নাকি হচ্ছে, দেখেন কি বলছে যে ক্লিনিক্যাল কেস নাকি এখানে হচ্ছে অ্যাপারেন্ট কেস নাকি এখানে লেটেন্ট কেস নাকি এখানে হচ্ছে কি আনডায়াগনোসড কেস, দেখেন কোন কেসটা হবে। তাহলে এখানে আমি আপনাদের সবসময় একটা জিনিস বলি যে কিছু কিছু ক্ষেত্রে আপনি আগে দেখবেন যে অপশন যখন আপনি সবগুলো না ধরতে পারবেন তখন সেই ক্ষেত্রে আপনি কোনটাকে বাদ দেওয়া যায়, ঠিক আছে এইভাবে আপনি দেখবেন। তো দেখেন এটা মূলত কি করে, যে আমরা জানি যে ক্লিনিক্যাল কেসটা হচ্ছে মূলত যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে কি স্পেসিফিক কোনো ডিজিজ বা কোনো কিছু ছড়িয়ে পড়ার যে প্রবণতা, সেটার স্পেসিফিকেশন, সেটা সিমটম সাইন, এগুলোকে মূলত হচ্ছে ক্লিনিক্যাল কেস বলা হয়, তাই না। আচ্ছা এরপরে কি বলছে দেখেন অ্যাপারেন্ট কেস, অ্যাপারেন্ট কেস বলতে কি বোঝায়, যেটা একদম সচক্ষে দৃশ্যমান, সেটা আপনি দেখতেছেন আপনার সামনে ঘটতেছে, এই জিনিসটা হচ্ছে অ্যাপারেন্ট, হ্যাঁ মানে দৃশ্য। আর আরেকটা বলছে দেখেন লেটেন্ট, মানে কি বলা হয়, যেটা হচ্ছে সুপ্ত, তাই না। দেখেন সেটা হচ্ছে কি সুপ্ত অবস্থাতে যে জিনিসটা থাকে, সুপ্ত অবস্থাতে কি, যেমন দেখেন এই যে নিচের যে যেটা ডুবন্ত অবস্থাতে আছে আইসবার্গের, ঠিক আছে, নিচের যেটা ডুবন্ততে আছে এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো হচ্ছে কি, যেগুলো সুপ্ত অবস্থাতে আছে, যখন ওইগুলা প্রকৃতিতে আসবে, যখন ওইগুলা ভেঙে মানে প্রকৃতির সামনে উন্মোচন হবে তখন কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন বাহক হিসেবে কাজ করবে, তাই না। তো এটা হচ্ছে কি অবস্থাতে আছে, যেটা হচ্ছে সুপ্ত, যার কোনো সাইন সিমটম কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ সুপ্ত অবস্থাতে আছে, সেটাই বলা হচ্ছে লেটেন্ট কেস। আর আনডায়াগনোসড মানে কি, যেটা হচ্ছে কোনোভাবে ডায়াগনোস করা যায় না, সেই কেসগুলোকে বলা হচ্ছে আনডায়াগনোসড কেস। তাহলে দেখেন এটাও হচ্ছে না, যেহেতু এটা আনডায়াগনোসড না, যেটা টিপ এখানে দেখা যাচ্ছে, লেটেন্ট কেস হচ্ছে না কারণ নিচের অংশটা হচ্ছে সুপ্ত অবস্থাতে আছে। অ্যাপারেন্স বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার সচক্ষে ঘটে যাচ্ছে, ঘটছে এরকম কিছু না। আর তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ক্লিনিক্যাল কেস। সুতরাং দেখেন এই তিনটা অপশন যেহেতু আপনি বাদ দিতে পারছেন, যেটা আপনার কাছে থাকতেছে সেটাই হচ্ছে কি আপনার ক্লিনিক্যাল কেস। ক্লিয়ার? 3 প্রশ্নটা আসছে কেমন ভাবে দেখছেন? হ্যাঁ 3 ভেরি গুড। আচ্ছা শিমু ইসলাম, তাহলে এই যে পোস্ট বেসিকের কিছু কিছু কোশ্চেন আপনি দেখবেন যে আপনি যদি সত্যিকার অর্থে আপনি টপিক ধরে ধরে না পড়েন তাহলে আপনার জন্য সোটা, আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে, আপনার যদি টপিক সবগুলো একদম ভিজুয়ালাইজ না থাকে, আপনার যদি একদম সবসময়ের জন্য রিমাইন্ডে না থাকে, আপনার রিভিশনের মধ্যে না থাকে, তাহলে আপনি টপিক ওয়াইজ যদি আপনি না ধরে পড়তে পারেন যে এই টপিকের কোন কোন প্রশ্ন আসতে পারে, কোন কোন ভাবে আসতে পারে প্রশ্নগুলো, এইভাবে যদি আপনি না পড়েন প্রশ্ন আপনার জন্য সোটা হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন, দেখেন তো। আচ্ছা এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দা সিম্বল অফ দা এলিমেন্ট পটাশিয়াম। আচ্ছা পটাশিয়ামের সিম্বল কোনটা,
একটু খুবই কমন একটা কোশ্চেন, পটাশিয়ামের সিম্বল কোনটা, একটু কমেন্ট করে ফেলেন। বেসিক সায়েন্সের একটা কোশ্চেন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। তিন শেষ হয়ে গেছে। শ্যামলী উত্তর দিয়েছেন, বিথি দিয়েছেন, রাবেয়া দিয়েছেন। তিন শেষ আমাদের। 4 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলেন প্রত্যেকে, একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন যে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। পটাশিয়ামের সিম্বল কোনটি? পটাশিয়ামের সিম্বল কোনটি? সিম্বল কোনটি পটাশিয়ামের? সিম্বল কোনটি? কে দিয়েছেন? বি দিয়েছেন, ডি দিয়েছেন, পি দিয়েছেন, আচ্ছা পিও দিয়েছেন, এটাও দিয়েছেন। সি দিবেন না কেউ? কেউ কি সি দিবেন? মিজানুর দিয়েছেন হচ্ছে কে, রাবেয়া সুলতানা বি দিয়েছেন, রুমি আহমেদ দিয়েছেন কে, আচ্ছা রিমু আক্তার দিয়েছেন হচ্ছে বি, শ্যামলী দিয়েছেন বি, পিটি হচ্ছে প্লাটিনাম, পিটি হচ্ছে প্লাটিনাম, পি হচ্ছে কি? ফসফরাস, তাই তো। আর কে তে কি বলছে? কে হচ্ছে কিসের সিম্বল? কে হচ্ছে, কে হচ্ছে কিসের? পটাশিয়ামের সিম্বল, ঠিক আছে। এটা বিভিন্ন পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। আমি সবসময় এটার একটু জাতীয় প্রশ্ন বলি, এটারে আমি জাতীয় কোশ্চেন বলি, কারণ এই প্রশ্নটা আপনি বিভিন্ন নার্সিং নিয়োগ পরীক্ষাতে দেখবেন, তারপর হচ্ছে আপনি অ্যাডমিশন পরীক্ষাতে দেখবেন, এরপর হচ্ছে আপনি এটা লাইসেন্সেও দেখবেন, আপনি এটা পোস্ট বেসিকও দেখতে পাচ্ছেন। তার মানে এই প্রশ্নটা মোটামুটি একটা জাতীয় প্রশ্ন, মানে সব জায়গাতে আসার অধিকারের আছে, হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। এরপরের প্রশ্ন চলে আসি আমরা। 4 নাম্বার শেষ হলো আমাদের, 5 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 5 নাম্বার প্রশ্ন কি বলছে? দ্য ওয়ান ডিউটি নার্স, নার্স কি আছেন? ডিউটি আছেন। সিনিয়র বেস কোশ্চেন গুলো আছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, আপনারা এই যে হচ্ছে নার্সিং প্রসেসের মধ্যে যে যদি দেখেন, কি বলবো আসলে, যাদের কাছে বই আছে আমি শিওর যে আপনারা বইটা যখন পড়েন তখন অন্তত একটু দোয়া করেন আমাদের জন্য, তাই না? যে বইয়ের মধ্যে আপনি যেভাবে চান ঠিক ওইভাবেই সাজানো, যেখানে সিনারিও বেস কোশ্চেন প্রয়োজন সেখানে সিনারিও বেস কোশ্চেন, যেখানে বেস্ট অ্যান্সার যেভাবে প্রয়োজন একদম ঠিক সেইভাবেই আপনার একদম সাজানো। দেখেন আপনি যখন এই যে নার্সিং প্রসেসের মধ্যে আপনি যাবেন, আমি সব প্রশ্নগুলো দেখাচ্ছি না, আপনি প্রত্যেকটা প্রশ্ন পোস্ট বেসিকের, আপনি পোস্ট বেসিকের ভলিউম 3টা খেলাবেন, এর মধ্যে প্রশ্নগুলো আছে, আপনি বাকি 2টা ভলিউম হাতে নিবেন, শুধু প্রশ্ন মিলাবেন, যে টপিকের মধ্যে আছে একদম হুবহু সব মিলে থাকবে আপনার, একদম সবগুলো কমন। তো আপনি দেখেন এই যে নার্সিং প্রসেস যখন পড়বেন, আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, সবগুলো দেখাবো না। 91 পেজ, ভলিউম 1। মজার একটা বিষয় দেখেন যে এখানে হচ্ছে নার্সিং প্রসেস রিলেটেড কতগুলো প্রশ্ন দেওয়া, এক থেকে শুরু হয়েছে এখানে এই যে নার্সিং প্রসেস, নার্সিং প্রসেস রিলেটেড যত ধরনের প্রশ্ন দেওয়া, যত ধরনের এক্সপ্লেনেশন প্রয়োজন, প্রত্যেকটা একদম ডিটেইল, টোটাল হচ্ছে আপনার নার্সিং প্রসেস রিলেটেড প্রশ্ন দেওয়া আছে হচ্ছে টোটাল 53টা, 53। ক্যান ইউ ইমাজিন? দেখেন আপনি একদম নার্সিং প্রসেসের একদম বেসিক টু অ্যাডভান্স, দেখেন এখানে কতগুলো সিনারিও বেস কোশ্চেন, দেখেন এখানে কত বড় বড় সিনারিও বেস কোশ্চেন, আমি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনার কাছে যদি বই থাকে তাহলে বইটা বের করে দেখেন, একদম প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ আপনি একদম মানে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে কি বলছে দেখেন, দ্য ওয়ান নার্স ডিউটি নার্স মানে হচ্ছে দ্য ওয়ান ডিউটি নার্স মানে ডিউটিতে নার্স আছেন, অন ডিউটিতেই আছেন, চেক দ্য পেশেন্টস টেম্পারেচার, উনি কি করছেন? পেশেন্টের টেম্পারেচার দেখছেন। আফটার কখন? গিভিং ট্যাবলেট প্যারাসিটামল, কখন দেখছেন উনি? আফটার গিভিং ট্যাবলেট প্যারাসিটামল, দ্যাটস মিন কি বলছে যে প্যারাসিটামল ট্যাবলেট দেওয়ার পরে উনি হচ্ছে পেশেন্টের টেম্পারেচার দেখতেছেন। কখন দেখতেছেন? আগে হচ্ছে উনি কিন্তু ট্যাবলেট দিয়ে দিয়েছেন, এরপরে হচ্ছে টেম্পারেচার দেখতেছেন। এরপরে কি বলছে? দিস স্টেজ অফ নার্সিং প্রসেস ইজ কল্ড, নার্সিং প্রসেসের এই যে ফেজটা আছে বা নার্সিং প্রসেসের এই যে স্টেজটা আছে, এটা কোন স্টেজের মধ্যে পড়ে? এটা কি অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে, এটা ডায়াগনোসিসের মধ্যে পড়ে, প্ল্যানিং এর মধ্যে পড়ে, নাকি এভালুয়েশনের মধ্যে পড়ে? একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন যে এটার সঠিক উত্তর কি হবে। আমরা 5 নম্বর প্রশ্নে আছি, যে প্যারাসিটামল আপনি দিছেন, দেওয়ার পরে টেম্পারেচার দেখতেছেন, এই যে পর্যায়ে নার্সিং প্রসেসের এই স্টেজটাকে কোন স্টেজের মধ্যে পড়ে? প্রত্যেকে ঝটপট এটা অ্যান্সার করে ফেলেন, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, যাতে করে আপনাদের দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। আর পোস্ট বেসিকে দেখেন যে একটা বই কিনলে, যারা বিশেষ করে অলরেডি আপনারা ক্র্যাক দ্য লাইসেন্স কিনছেন, অলরেডি আপনাদের কাছে আছে যারা লাইসেন্সের প্রিপারেশন নিচ্ছেন, তারা অন্তত এখন থেকে
মানে ইনার স্যাটিসফ্যাকশনটা যেন আপনাদের হয়ে যায় যে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নগুলো আমাদের এক্সট্রা আর কিছুই কেন লাগবে না, আমাদের একটা বই আলহামদুলিল্লাহ কমপ্লিট, তাই না? যে আমার এর পরবর্তীতে যখন আমি পোস্ট বেসিকের জন্য প্রিপারেশন নিব বা পাবলিক হেলথের জন্য প্রিপারেশন নিব বা আমি যদি অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশন নেই, সেটা আমার জন্য এই একটা বই কমপ্লিট হয়ে যাচ্ছে কিনা সেটা যেন আপনার প্র্যাকটিক্যালি বুঝতে পারেন, এবং এই যে ইনার স্যাটিসফ্যাকশন এটা যেন আপনাদের তৈরি হয়ে যায়। মাহফুজা দিয়েছেন হচ্ছে অ্যাসেসমেন্ট দিয়েছেন পাসের, আচ্ছা ডি দিয়েছেন, এভালুয়েশন দিয়েছেন, এও দিয়েছেন শিমু ইসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে অ্যাসেসমেন্ট ফেজটা কখন বলেন তো, যখন আপনি একদম আপনার সাথে ফার্স্ট মিটে, পেশেন্টের সাথে আপনার ফার্স্ট মিটে যখন আপনি ডাটাগুলো কালেক্ট করবেন, তার কাছ থেকে তথ্যগুলো নেবেন, সাইন সিমটম গুলো দেখতেছেন, একদম সিমটম গুলো দেখতেছেন, একদম মানে ফার্স্ট বিগিনিং যেখানে শুরু হয়, ঠিক আছে, যেখানে আপনার সাথে তথ্য আদান প্রদান হচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ফেজ, তাই না? তো এখানে তো আপনার প্যারাসিটামল দেওয়ার পরে অ্যাসেসমেন্ট ফেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ফর এক্সাম্পল তার টেম্পারেচার বৃদ্ধি ছিল, বেশি ছিল, ফিভার ছিল, তো সেই ক্ষেত্রে আপনি তাকে অলরেডি প্যারাসিটামল দিচ্ছেন, দেওয়ার পরে আপনি দেখতেছেন, তার মানে কি আপনি প্ল্যানিং করছেন, এরপর হচ্ছে আপনি ইমপ্লিমেন্টেশন করেছেন, এরপরে যে আপনি কি করবেন, প্যারাসিটামল অলরেডি আপনি দিয়েছেন যে না ফিভার হয়েছে। দেখেন ফর এক্সাম্পল প্রথম কি করলেন, প্রথম হচ্ছে আমি টোটাল পাঁচটা ফেজে এটা দিয়ে বুঝাই দিচ্ছি। দেখেন আপনি প্রথম হচ্ছে পেশেন্ট আপনার কাছে আসছে, তো আপনি দেখে বুঝলেন যে তার চোখ চলচল করছে বা তার অতিরিক্ত তাপ আপনি দেখে বুঝে ফেলছেন আর কি মোটামুটি। তো সেটা হচ্ছে কি, সেটা আপনার কি ছিল, এটা হচ্ছে আপনার একদম অ্যাসেসমেন্ট যে আপনার কি হয়েছে, আপনি প্রথমেই তার তথ্যগুলো নিলেন, নাম নিলেন, বয়স নিলেন, নেওয়ার পরে তার যে ইনিশিয়াল যে একদম বিগিনিং এর যে ডাটাগুলো সেগুলো আপনি নিয়ে নিলেন, এটা হচ্ছে কি আপনার অ্যাসেসমেন্ট ফেজের মধ্যে পড়ছে। এরপরে আপনি কি করলেন যে আসলেই তার কতটুকু পরিমাণ তার টেম্পারেচার বৃদ্ধি পাইছে, ফর এক্সাম্পল সে হচ্ছে যে হচ্ছে আপনার কমপ্লিকেশনটা নিয়ে আসছে সেটা হচ্ছে তার ফিভার, ঠিক আছে, টেম্পারেচার। তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন, ডায়াগনোসিস করলেন, থার্মোমিটার দিয়ে আপনি দেখলেন, স্পেসিফিক ভাবে দেখলেন যে না আসলেই তার হচ্ছে টেম্পারেচার হাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি কি করলেন, এরপর হচ্ছে আপনি প্ল্যানিং করলেন যে কি করা উচিত আমার এখন। এখন হচ্ছে যে যেহেতু তার হাই ফিভার, তো টেম্পারেচার হচ্ছে ডাউন করার জন্য আমি তাকে প্যারাসিটামল দিতে পারি, এই প্ল্যান আপনি করলেন। এরপরে আপনি কি তাকে একটা প্যারাসিটামল খাওয়াই দিলেন, খাওয়াই দিলেন হচ্ছে ইমপ্লিমেন্ট করলেন, ঠিক আছে। এরপরে যেটা আপনি করতেছেন ইমপ্লিমেন্ট পরে যে কমছে কিনা, কি অবস্থা, যে লাস্ট ফেজ কি, সেটা হচ্ছে আমার এভালুয়েশন, ঠিক আছে। এই যে আমি প্যারাসিটামল দেওয়ার পরে কি করতেছি, এভালুয়েশন করতেছি। এরপরে যদি দেখি যে আমার না, আমার হচ্ছে টেম্পারেচার হচ্ছে ডাউন হয় নাই, তো এখানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে টেম্পারেচার হচ্ছে কি, টেম্পারেচার বৃদ্ধি পাওয়া হচ্ছে এটা কি কোনো ডিজিজ? নো, এটা হচ্ছে কি সিমটম, তাই না, সাইন। তো এটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আবার কিন্তু প্রতিরক্ষা স্তরের দ্বিতীয় ইউনিটের মধ্যে পড়ে হচ্ছে ফিভার। ফিভার কেন হয়, আমাদের শরীরের তাপমাত্রা কেন বৃদ্ধি পায়, কিভাবে সে হচ্ছে প্রতিরক্ষা ইউনিট হিসেবে কাজ করে, আমরা তো মনে করি যে না এটা মানে ডিজিজ হয়ে গেছে বা কোনো ধরনের ডিসঅর্ডার হয়েছে। আসলে কিন্তু তা না, কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাসের আক্রমণের ফলে কিভাবে সেটা হচ্ছে বাধা প্রদান করে এই শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, এটার কিন্তু একটা লেন্দি প্রসেস আছে, আমরা ওখানে যাচ্ছি না। তো এনিওয়েজ, তো দেখেন তাহলে এখানে হচ্ছে কি আবার হচ্ছে রিঅ্যাসেসমেন্ট শুরু হয়ে যায়, যদি আমার সেখানে আমি যদি কোনো ভালো মানে পজিটিভ রেজাল্ট না পাই, তাহলে আবার আমার রিঅ্যাসেসমেন্টে যাইতে হবে। তাহলে এইভাবে হচ্ছে নার্সিং প্রসেসটা ঘুরতে থাকবে। তাহলে এখানে হচ্ছে আমি যেহেতু প্যারাসিটামল দেওয়ার পরে দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি টেম্পারেচার পরে দেখতেছি, তাহলে আমি দেখবো তার কোনো ধরনের উন্নতি হচ্ছে কিনা, কোনো এভলিউশন হচ্ছে কিনা। ওয়েল, তাহলে এটা কিন্তু এভলিউশন হবে, যারা এ দিয়েছেন সম্পূর্ণ ভুল, অবশ্যই হবে হচ্ছে কি ডি। ওকে, পাস শেষ হলো। 6 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। ইন হেমাটোপয়েসিস, দেখেন এখানে কি বলছে, হেমোপটেসিস, তার মানে কি, দেখেন হেমোপটেসিস দ্য কালার অফ দ্য ব্লাড উইল বি। দেখেন আপনার যদি কাশির সাথে যদি রক্ত আসে, হ্যাঁ, এখানে আমরা জানি যে হেমোপটেসিস হচ্ছে কি, যে আমার কাশির সাথে কফের সাথে হচ্ছে ব্লাড আসা, তাই না, ব্লিডিং অফ দ্য কফ। তো এখানে সেই ক্ষেত্রে বলছে দ্য কালার অফ ব্লাড, এখানে ব্লাডের কালারটা কিরকম হবে, ডার্ক রেড হবে নাকি ব্রাইট রেড হবে নাকি ব্রাউন হবে নাকি নন অফ দিস। দেখেন তো, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, এটাও কিন্তু আই হোপ আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিবেন ইনশাল্লাহ। প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন। উত্তর কি হবে, ইন হেমোপটেসিস। দেখেন এখানে কি বলছে, হেমোপটেসিস এর ক্ষেত্রে কালার, এখানে হচ্ছে যে ব্লাড কালারটা হয় সেটা কেমন ধরনের কালার হয়, প্রত্যেকে সরি এ দিয়েছেন, সানজিদা জাহান দিয়েছেন ডার্ক রেড, মানে কি গাঢ় লাল। আচ্ছা সরি রে দিচ্ছেন, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তর কি হবে। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে একটা ডান লিখে দেন, শেয়ার করে একটা ডান লিখে দেন, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে একটা ডান লিখে দেন, যাতে করে প্রত্যেকের কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। বিশেষ করে আপনারা যারা এখন ইন্টারনেটে আছেন, দেখবেন যে অনেকেই হচ্ছে পোস্ট বেসিকের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা তাদেরকে জাস্ট আপনাদের বইটা দেখান,
এনাফ। তাদেরকে আপনি দেখান যে কিভাবে প্রস্তুতি নিতে হবে, আসলে টপিক ধরে ধরে কিভাবে প্রস্তুতি নিতে হবে, অ্যাকর্ডিং টু আইসিএন সিলেবাস কিভাবে আপনি সেটা কমপ্লিট করবেন, এইগুলা এগুলো দেখান, এগুলো পড়তে হবে। এখন গটবাদা এ বই ও বই, একটা বই কিনলে বাজারে সব বই কেনা হয়ে যায় আমাদের এরকম, তাই না? এটা থেকে কপি, ওটা থেকে কপি, বাদ দিতে হবে। এই ধারা থেকে বের হয়ে এসে আমাদের ইনোভেন্টিভ হতে হবে, তাই না? আমাদেরকে নতুন কিছু উন্মোচন করতে হবে, নতুন ভাবে শিখতে হবে, এইভাবে আমাদেরকে আগাইতে হবে ইনশাল্লাহ। তো এটা সবার মাধ্যমে চলতে হবে, তাই না? ওকে, বি দিয়েছেন, মাহফুজা আক্তার দিয়েছেন, বিটিভি দিয়েছেন, সালমা আক্তার দিয়েছেন। অনেকেই দিচ্ছেন ডার্ক রেড, হয় না, এখানে হচ্ছে ব্রাইট রেড, ঠিক আছে, উজ্জ্বল লাল। কেমন হবে? এটা হচ্ছে উজ্জ্বল লাল। ওকে, তাহলে উত্তর হবে হচ্ছে কি 6 এর বি। পরের প্রশ্ন চলে আসি আমরা। দ্য অ্যান্টিডোট অফ প্যারাসিটামল। অ্যান্টিডোট অফ প্যারাসিটামল, প্যারাসিটামলের অ্যান্টিডোট কি? ভলিউম 2। দাঁড়ান, একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি ভলিউম 2টা নিয়ে আসি। আমি যে কেন বলি আপনাদের টপিক ধরে ধরে পড়তে হবে, সেটা আপনারা বই না পাইলে বুঝবেন না। দেখেন, আপনাদের টোটালি ফার্মাকোলজির মধ্যে আলাদা করে একটা টপিকই দেওয়া আছে, দেখেন, পয়জনিং অ্যান্ড অ্যান্টিডোট। তার মানে কোন পয়জনিং, কোনগুলার পয়জনিং হতে পারে, টক্সিটি কি হতে পারে, সেগুলোর অ্যান্টিডোট গুলা কি কি আছে। একটু যদি আপনি এখানে চলে আসেন, দেখেন দেখেন এই যে আপনার টোটাল এখানে কতগুলা সিরিয়াল 1 থেকে পয়জনিং এন্ড অ্যান্টিডোটের মধ্যে প্রত্যেকটা জিনিসের অ্যান্টিডোট গুলো এখানে একদম ডিটেইল দেওয়া। আপনি যদি এভাবে ধরে ধরে পড়েন, বিলিভ মি অর নট, আপনি জাস্ট আপনার আপনার যে হচ্ছে ফলাফল, এটা আপনি নিজেই দেখতে পাবেন। তাহলে দেখেন, এই যে 5 নম্বরে আছে অ্যাসিটামিনোফেন বা পিসিএম যেটা আমরা বলছি, বা প্যারাসিটামল, সেটা হচ্ছে কি অ্যাসিটাইল সিস্টেইন। দেখেন, এই যে এন অ্যাসিটাইল সিস্টেইন হচ্ছে এর অ্যান্টিডোট, তাই না? তো এখানে বলছে আমাদের প্যারাসিটামলের হচ্ছে অ্যান্টিডোট কোনটি, তাহলে উত্তর হবে হচ্ছে কি ডি। তাই তো? এখানে প্রত্যেকটা আপনার খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন এখানে প্রত্যেকটা জিনিসই সুন্দর করে দেওয়া আছে। এগুলো এগুলো অ্যান্টিডোট গুলো যদি আপনি পড়েন, এবং এখান থেকে কয়েকটা জায়গা হচ্ছে কয়েকটা জায়গা হচ্ছে কয়েকটা জায়গা আপনার একদম হচ্ছে হুবহু আসবে, যেগুলো দাগাই দিলে এর মধ্যে থেকে। ওকে, 7 ডি দিয়েছেন, ভেরি গুড। আসমা খাতুন দিয়েছেন 7 ডি দিয়েছেন, বিথি দিয়েছেন 7 ডি, শিমু ইসলাম দিয়েছেন 7 ডি, মঞ্জুরুল ইসলাম দিয়েছেন 7 ডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে। আপনার পড়াটা কি বুঝতে পারছেন? আমি বলছিলাম না, আমি এই যে সময় পাচ্ছিলাম না, আসলে আমাদের অনেকগুলা ব্যাচের ক্লাস সবকিছু মিলিয়ে ওভারঅল সময় পাওয়া যাচ্ছিল না। আমি বলছিলাম বারবারই, যারা পোস্ট বেসিকে নিবেন, একটা সিঙ্গেল কোশ্চেন আপনার ইনশাল্লাহ এই 3টে ভলিউমের বাইরে নাই। কেননা আপনার প্রশ্নগুলো সবই হচ্ছে নার্সিং সিলেবাস অনুযায়ী। বারবার আমি বলছি, এটা আপনাকে মেনটেন করতে হবে, এটা আপনাকে পড়তে হবে। আপনি এই ভলিউম ধরে প্রত্যেকটা একদম অ্যাকর্ডিং টু সিলেবাস আপনি কমপ্লিট করে ফেলেন, আপনার প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ আপনি কমন পাবেন। 23-এর, আচ্ছা। এরপরে চলে আসেন পোস্ট বেসিকের 3 নাম্বার ভলিউমে, রাসেল মিয়া, দ্য ফিফথ ভাইটাল সাইন। ভাইটাল, আমার মানে খুব দারুণ লাগে। আপনি এগুলো পড়তে হলে আপনাকে কেন আমি বলি, দেখেন একটা জিনিস আমি দেখাই, এটা আসলে আর কি চলে আসে, দেখাইতে মন চায়। এই যে দেখেন, আপনার ফান্ডামেন্টালস এর মধ্যে ভাইটাল সাইনের মধ্যে যদি আপনি আসেন, 103 নাম্বার পেজ, মনটা চায় যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে দেখাই যে আপনারা কি পড়েন, কেন এই বই এখনো পর্যন্ত আপনাদের হাতে নাই, আমি এই চিন্তা করি। দেখেন আপনি, যে প্রত্যেকটা প্রশ্ন আপনাকে যদি সত্যিকার অর্থে সময় পাইতাম, ওই একদিন দেখাই দিছিলাম, কিন্তু 25-এর প্রত্যেকটা প্রশ্ন যে কয়টা আছে, মানে লাইসেন্সের সবগুলা কিন্তু দেখাই দেওয়া হচ্ছে। কত নাম্বার প্রশ্ন? এই যে 80 নাম্বার প্রশ্ন, দেখেন ভাইটাল সাইনের একদম 1 2 3, মানে 80 নাম্বার এখানে সিরিয়ালে যেটা পড়ছে, এই যে ফিফথ ভাইটাল সাইন কোনটা। এখানে দেখেন ভাইটাল সাইন গুলা কি কি একদম খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে টিপিআর, টেম্পারেচার, পালস, রেসপিরেশন এন্ড ব্লাড প্রেশার অর্থাৎ বিপি, আর কল দেখেন ভাইটাল অর কার্ডিনাল সাইন। আর এরপরে যেটা দেখেন, আপনার পরের কোশ্চেন আসছে যে ফিফথ ভাইটাল সাইন কোনটি, সেটা হচ্ছে পেইন। এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, এগুলো এগুলো আর কি। আমি এই জন্য বলতেছিলাম যে বেশিরভাগ কোশ্চেন, পোস্ট বেসিকের কোশ্চেন দেখে হয়তো আমাদের ফুল কোর্সের স্টুডেন্টরা বলবে যে কি ব্যাপার, এগুলো তো আমাদের পড়া শেষ, আসলেই কি প্রশ্ন আসে?
হয়তো ওরা এখন আমি জানি না দেখছে কিনা পোস্ট বেসিকের প্রশ্নগুলো ভলিউম 3 খুলে, তারপরেও কিন্তু ক্যান বলা হয়েছে যে একটা কমপ্লিট প্যাকেজ আপনার জন্য। 8 ডি দিয়েছেন, ভেরি গুড। 8 রিমু আক্তার দিয়েছেন, ডি দিয়েছেন। কাজী সানজিদা জাহান দিয়েছেন, ডি। মিজানুর রহমান দিয়েছেন, ডি। আসমা খাতুন দিয়েছেন, ডি। ফাতেমা ফাবিয়া দিয়েছেন, ডি দিয়েছেন। একই সাথে প্রশ্নগুলো কিন্তু লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, সো আপনারা এটা কমপ্লিট করে ফেলবেন, পড়া একবারই পড়বেন। মানে একটা হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, এটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয়, তাহলে হচ্ছে কি পেইন হবে। ঠিক আছে, সঠিক উত্তর দিচ্ছেন সবাই, ওকে। 8 নাম্বার শেষ হলো, 9 নাম্বার প্রশ্নে আসি আমরা। Which one of the following food item is restricted in renal failure, CKD, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে? হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু কোন ফুডটা, কোন খাদ্যটাকে হচ্ছে রেস্ট্রিক্টেড করা হয় এন্ড কেন? এই যে বুঝে পড়লে এগুলো ভুল হবে না, বুঝে পড়লে এই জিনিসগুলো ভুল হবে না। যেরকম দেখেন, আমরা খুব কমনলি একটা জিনিস জানতাম, এই গতদিন পড়াইতেছিলাম মাইক্রোডাল ইনফেকশনের মধ্যে, তাই না? যে হচ্ছে কি, যে হাইপারটেনশন কেন হচ্ছে কি, হ্যাঁ হাইপারটেনশন আর বেশি ফলো হচ্ছে। এইগুলো যদি আপনি ভেঙে ভেঙে পড়েন তাহলে দেখবেন আপনার কখনোই ভুল হচ্ছে না। কারণ হচ্ছে কি, বেশি এখানে হার্টের অফলোড বেড়ে গেছে, অফলোড বাড়ার ফলে কি হবে, হার্টের যে মাসেল গুলো আছে সেগুলো পুরো হয়ে যাবে, ঠিকঠাক ভাবে কমপ্লিকেশন হতে পারে। তাহলে এই যে আপনি বুঝে বুঝে পড়েন, ঠিক এরকম দেখেন যে আপনি নিউট্রিশনের মধ্যে রাখেন, নয় দিয়েছেন, ডি দিয়েছেন, এই যে দেখেন ফ্যাট দিয়েছেন, আচ্ছা বাকি রেট ক্যান্সেল করেন, তারপরে বলে দিচ্ছি। নয় প্রোটিন দিয়েছেন, মিজানুর রহমান। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখেন তো। ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখেন। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে 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 ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার না? প্রোটিন কেন হবে? তাহলে প্রোটিন যদি হচ্ছে এখানে বেশি পরিমাণের ইনটেক করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে কিডনির উপরে অপলোডটা বেড়ে যাবে। কিডনি তখন হচ্ছে কি ঠিকঠাক ভাবে, এমনিতে যেহেতু কিডনি ফেইলুর অলরেডি, তো সেই ক্ষেত্রে যদি কিডনি অপলোড বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কিডনি ঠিকঠাক ভাবে ফিল্টারেশন করতে পারবে না, না করতে পারলে আরো জটিলতা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করা হয় যে খাদ্যটা, সেটা হচ্ছে কি প্রোটিন জাতীয় খাদ্য, ঠিক আছে, কিডনি ফেইলুরের ক্ষেত্রে, তবে ডিপেন্ডিং অন কন্ডিশন। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে কিন্তু ফ্যাট হবে না, কি হবে, প্রোটিন। ওকে, কি হবে সঠিক উত্তর, প্রোটিন হবে। যারা যারা ভুল করছিলেন আবার সঠিক উত্তর কমেন্ট করে ফেলেন। সঠিক উত্তর কি হবে, কি হবে, প্রোটিন হবে। ওকে, ভেরি গুড। 9 নম্বর প্রশ্ন শেষ হলো আমাদের। 10 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। কি বলছে দেখেন, যে সেভার জয়েন্ট পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং ডিজিজ। আমি হচ্ছে যখন লাইসেন্সের প্রিভিয়াস কোশ্চেন সলভিং ক্লাস করাইছি না, তার মধ্যে এটা খুব ডিটেইল পড়াইছিলাম, খুব ডিটেইল পড়ানো হয়েছিল। একটু কমেন্ট করেন তো, ঝটপট একটু কমেন্ট করে ফেলেন যে কি বলছে, যে সেভার জয়েন্ট পেইন অ্যাসোসিয়েটেড উইথ, মানে সেভার জয়েন্ট পেইন কোন ক্ষেত্রে দেখা যায়, মানে কোনটার সাথে সম্পৃক্ততা আছে। উইচ অফ দ্য ফলোইং ডিজিজ, কোন ডিজিজের ক্ষেত্রে সেভার সেভার জয়েন্ট পেইন হয়, ঠিক আছে। বলছে ম্যালেরিয়া, ফ্লু, অথবা ডায়াবেটিস মেলাইটাস, চিকুনগুনিয়া, ডেঙ্গু, কোনটার ক্ষেত্রে হয়ে থাকে। আই হোপ আপনারা এই প্রশ্নটা পড়তে গিয়ে পারবেন, যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো ঠিকঠাক ভাবে সলভ করে থাকেন। ইনশাল্লাহ এই প্রশ্ন আপনারা একদমই আটকাবে না।
ওকে, কি অ্যান্সার করে ফেলছেন? আমরা 10 নম্বরের প্রশ্নে আসি, যে তাহলে সেভার জয়েন্ট পেইন অ্যাসোসিয়েটেড উইথ, বৃষ্টি আছে নাকি? হায় আল্লাহ, ওই টেবিলের উপরে আছে, নেন। টেবিলের উপরে কি ড্রয়ারের মধ্যে দেখেন, না ঠেলে উঠাই দিচ্ছি? নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। না ওর লাগবে না। তাহলে লাগবে না, ঠেলে উঠাই দে। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে সেভার জয়েন্ট পেইন অ্যাসোসিয়েটেড উইথ, কোনটার ক্ষেত্রে সেভার জয়েন্ট পেইন দেখা যায়? হ্যাঁ, দিয়েছেন হচ্ছে চিকুনগুনিয়া, ডেঙ্গু। হ্যাঁ, মজার একটা বিষয় মনে আছে কি, এই ডেঙ্গুর ক্ষেত্রে বলা হয়েছিল যে ডেঙ্গুর ক্ষেত্রে আছে নাকি যে হচ্ছে বোন ব্রোকেন হচ্ছে ফিভার, বোন ব্রোকেন ফিভার হয় তাই না, টাইপের মধ্যে হ্যামোরেজিক ছিল, বোন ব্রোকেন ছিল। তারপরে ডেঙ্গু হলো কি সমস্ত শরীরে তীব্র ব্যথা, জয়েন্ট গুলোতে তীব্র পরিমাণের ব্যথা, তাই না? আর একই সাথে হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রেও সেম। তাহলে সেভার জয়েন্ট পেইন দেখা যায় হচ্ছে ডি, চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে। মনে আছে, ওইটা পড়ানো হয়েছিল, খুব ডিটেইল পড়াইছিলাম। হ্যাঁ, ওকে, পরের প্রশ্নে চলে আসি আমরা। 11 নম্বর প্রশ্ন কি বলছে, পেপসিমার স্ক্রিনিং ফর কার্সিনোমা সার্ভিক্স। হ্যাঁ, সার্ভাইকাল কার্সিনোমার ক্ষেত্রে এখানে পেপসিমার স্ক্রিনিং এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে যে পেপসিমার স্ক্রিনিং স্ক্রিনিং করা? তো এখানে বলছে দেখেন, প্রাইমারি প্রিভেনশন, নাকি এখানে হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, নাকি টারশিয়ারি প্রিভেনশন, নাকি এখানে কি স্পেসিফিক প্রিভেনশন? দেখেন তো এটা আপনারা পারেন কিনা। এটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে কি, মানে দুই একটা দেখাচ্ছি, আমি সবগুলো দেখাচ্ছি না, যে এটা কিসের মধ্যে থাকতে পারে। এটা থাকতে পারে হচ্ছে অঙ্কোলজি, যেহেতু এটা ক্যান্সারের থেকে আসছে, কার্সিনোমা, তার মানে আসবে হচ্ছে এই যে দেখেন সার্ভাইকাল ক্যান্সার। প্রশ্নটা একদম হুবহু, মানে নট অনলি এই কোশ্চেন, মনে হতে পারে যে না আমি শুধু এই কোশ্চেনে দেখাচ্ছি, আপনি প্রত্যেকটা প্রশ্ন মিলাই নিতে পারেন। পোস্ট বেসিক বলেন, লাইসেন্স বলেন, আপনি নার্সিং এর যে প্রশ্নই আসুক, সিলেবাসের বাইরে তো প্রশ্ন আসার সুযোগ নেই, তো সিলেবাসের বাইরে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনার 100% কমন থাকবে। এই যে দেখেন সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে আসেন 344 পেজ, এগুলো একদম হুবহু প্রশ্ন। পোস্ট বেসিকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এই যে অঙ্কোলজির মধ্যে আসেন, টার্মিনোলজি আছে, অনেকগুলো কোশ্চেন, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি, ব্রেস্ট ক্যান্সার, এরপরে এই যে সার্ভাইকাল ক্যান্সার। এই যে দেখেন এইখানে, এই যে দেখেন সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে এই যে প্যাপসিমার স্ক্রিনিং করার ক্ষেত্রে এখানে কি কি, এই যে সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে, এই যে দেখেন একদম মানে কি বলবো, মানে প্রশ্নগুলো বুঝতে পারতেছেন? এই যে দেখেন সেকেন্ডারি প্রিভেনশন, এই যে হচ্ছে কি অ্যাবোভ 30 ইয়ার্স ইনক্লুডস, এই যে স্ক্রিনিং, এই যে দেখেন স্ক্রিনিং এন্ড ইমিডিয়েট ট্রিটমেন্ট ইন, দেখেন প্রি ক্যান্সার লেসন। এখানে প্রত্যেকটা একদম এক্সাম্পল সহ আপনার খুব ডিটেইল দেওয়া। শুধুমাত্র এই প্রশ্ন না, আমি মানে সময় যদি একটু বেশি থাকতো যে একদম সবগুলো আপনাদের প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ক্লাসে মনে হয় যে বিগত প্রশ্ন যখন সলভ করি সবগুলো ধরে ধরে দেখাই দিই, এই টপিক থেকে এই টপিক থেকে এই টপিক থেকে। তবে এগুলো আপনারা নিজেরা ফাইন্ড আউট করতে পারবেন। কোনো প্রশ্ন যদি, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা লাইসেন্স আসেন বা পোস্ট বেসিক আসেন, আপনার যদি কোনো প্রশ্ন কনফিউশন লাগে যে না এখানে হচ্ছে বিগত সালের এই প্রশ্নের মধ্যে উত্তরটা কি হবে, আপনি জাস্ট মানে আপনার ইন্ডেক্সে যাবেন, ওই টপিকের মধ্যে যাবেন, যে ওই প্রশ্নটা বের করে দেখবেন ওর ডিটেইলস দেওয়া আছে। আপনি প্রশ্ন সলভিং এর জন্য গুগল করা লাগবে না, অন্য কোথাও খোঁজাও লাগবে না, আপনি জাস্ট ওই টপিকটার মধ্যে যে ওই রিলেটেড আরো প্রশ্ন পড়ে ফেলেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে কি হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হিসেবে আমরা কি করতে পারি, যেহেতু হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার জন্য দায়ী, তাহলে ওটার হচ্ছে আমরা ভ্যাকসিন নিতে পারি, রাইট? তাহলে ওই ভ্যাকসিনটা আমরা নিতে পারি প্রাইমারি হিসেবে। ঠিক আছে, প্রাইমারি প্রিভেনশন হিসেবে এইচপিভি প্রিভেন্টিভ, হ্যাঁ এইচপিভি হচ্ছে নিতে পারি আমরা। আর সেকেন্ডারি হিসেবে কি, সেকেন্ডারি হিসেবে যেটা আসে সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে এই যে প্যাপসিমার স্ক্রিনিং করা। ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে ওয়েল, বি দিয়েছেন, ভেরি গুড, ভেরি গুড। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়েছেন। 12 নম্বর কি প্রশ্ন আছে দেখেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ অফ নার্সিং প্রসেস, নার্সিং প্রসেসের সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ কোনটি? একটু কমেন্ট করে জানান তো যে সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ কোনটি। মানে সবকিছু ডিপেন্ড করতেছে সেইটার উপরে, বলেন সেটা কোনটা?
প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন সঠিক উত্তর কোনটি হবে। যারা বই কেনার জন্য এসএমএস দিচ্ছেন, এই যে অনেক এসএমএস, আপনারা একটা কাজ করবেন যে দেখেন আপনাদের বই নেওয়ার জন্য মানে ফোন দেওয়া লাগবে না, আপনারা জাস্ট হচ্ছে টাকা পাঠিয়ে আপনারা পেজে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দিয়ে দিলে বই চলে যাবে। চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমার বই যাবে কিনা। 3 দিনের মধ্যে বই না পাইলে তখন আমাদেরকে জানাবেন, জাস্ট এইটুকু হবে হচ্ছে আপনার দায়িত্ব। 3 দিনের মধ্যে আপনি বই পেয়ে যাবেন। 11 কি দিয়েছেন? প্ল্যানিং দিয়েছেন। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন আমরা। রনি দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, সি দিয়েছেন, সি দিচ্ছেন, অ্যাসেসমেন্ট দিচ্ছেন, বি দিচ্ছেন। আচ্ছা, বি দিচ্ছেন। বিসির মধ্যে মোটামুটি কনফিউশনে আছেন আপনারা। বিসি এর মধ্যে কনফিউশন আছেন আপনারা। এটার ক্ষেত্রে যে কাজটা করবেন সেটাও কিন্তু আপনারা ওই যে নার্সিং প্রসেসের মধ্যে আপনারা চলে যাবেন। নার্সিং প্রসেসের মধ্যে যে এটার কিন্তু বের করতেছি না, এটা একদম হুবহু কোশ্চেন গুলো আছে, একদম ডিটেইল আপনারা পাবেন। নার্সিং প্রসেসের মধ্যে যে এগুলার কিন্তু ডিটেইল প্রশ্নগুলো আপনারা পাবেন। প্ল্যানিং করা কি সব থেকে হচ্ছে প্ল্যানিং, ঠিক আছে। আপনার প্ল্যানিং হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে প্ল্যানিং করা, ঠিক আছে। আপনি কোন প্ল্যানিং এ আগাবেন, যেটাকে সব থেকে ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনার স্টেজ ধরা হয়ে থাকে, সেটা হচ্ছে কি প্ল্যানিং। ওয়েল, পরের প্রশ্ন চলে আসি আমরা, এগুলো নিয়ে আগেও আলোচনা করছি, এই জন্য এটা বললাম না। 13 নম্বর প্রশ্নটা আসছে দেখেন। আমি সবসময় যারা হচ্ছে আমাদের ফুল কোর্সে আছেন, আমি একটা কথা সবসময় বলি না যে বড় প্রশ্ন আসলে দেখবেন আপনাদেরই আনন্দ লাগতেছে। অনেকে এইটা যদি মাঝখান দিয়ে ভাগ করা হয়, এটা 5 লাইনের একটা কোশ্চেন, সিনারিও বেস কোশ্চেন। কেমন কোশ্চেনটা আসছে? এ পেশেন্টস ফলিক ক্যাথেটার ওয়াজ রিমুভ 24 আওয়ার্স বিফোর। তার মানে কি 24 ঘন্টা আগে একটা পেশেন্টের যে ফলিক ক্যাথেটার করা ছিল সেটা হচ্ছে রিমুভ করা হয়েছে। ওয়েল, এরপরে কি বলছে? ওয়ান অ্যাসেসমেন্ট দ্য নার্স ফাউন্ড দ্যাট দ্য ইউরিন আউটপুট ইজ লেস দেন দ্য এক্সপেক্টেড ভলিউম। তার মানে কি ইউরিন আউটপুট যে পরিমাণ হওয়ার কথা ছিল, নার্স দেখলেন, মানে নার্স আশা করেছিলেন যে যে পরিমাণে ইউরিন আউটপুট হওয়ার কথা, তিনি অ্যাসেসমেন্টে দেখলেন যে সেই পরিমাণে ইউরিন আউটপুট হয় নাই। এখন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রায়োরিটি নার্সিং অ্যাকশন। সেই ক্ষেত্রে আপনি আপনি কোন অ্যাকশনটা গ্রহণ করবেন, নার্সিং অ্যাকশন হিসেবে আপনি কোন অ্যাকশনটা গ্রহণ করবেন? এই কথা বললে তো হবে না যে দুই জায়গায় দুই রকম। তার মানে কি করেন দেখেন, আপনারা কিন্তু ক্লাসও করেন না। এগুলো তো আমরা সব ক্লিয়ার করে দিছি। আপনারা যারা এই কথাগুলো বলেন যে বইয়ে দুই রকম দুই জায়গায়, আমি তাদেরকে কি বলছি? আসলে আপনারা কি জানেন, আপনারা অনেক মানে একটা জিনিস আপনাদের বলে দিলেও আপনারা ওটা ঠিক করে রাখেন না, আর পরবর্তীতে ওটা দেখেনও না। আমরা ক্লাস দিছি কতগুলা এখনো পর্যন্ত? 13টা ক্লাস। টোটাল ক্লাসগুলো দেওয়া আছে কতটা আমি দেখাই দিচ্ছি, সব একদম মানে সব এভিডেন্স বেস আর কি, এভিডেন্সের বাইরে কিছুই নাই। আপনি বলতে পারবেন না যে এগুলো তো দেওয়া হয়নি। টোটাল দেখেন, আপনি যদি বই কিনে থাকেন 13টা ক্লাস পাইছেন। এই যে আপনার যে গ্রুপটা আছে ক্র্যাক দ্য লাইসেন্স বইয়ের প্রিভিয়াস কোশ্চেন, 13টা কোশ্চেন দেওয়া আছে। এই 13টা ক্লাস ইতিমধ্যে দেওয়া। এইবার আপনার প্রশ্নটা আসছে কোথায়? প্রিভিয়াস এর বেস্ট অ্যান্সারে। আপনি জাস্ট যে ক্লাসের মধ্যে প্রশ্ন সলভ করেছে আপনি সেখানেই যান, কমপ্লিট করে দেওয়া। তাহলে তো আপনার বইয়ের 3 জায়গায় মানে প্রিভিয়াস এর অনলি ফর প্রিভিয়াস কোশ্চেন। আর যদি আপনার দেখেন এখন আপনি হচ্ছে কি করলেন, আপনি ক্লাস করেন নাই, ফর এক্সাম্পল আপনি ক্লাস করেন নাই, আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়তেছেন কেন? শুধুমাত্র আপনি তো টপিক পড়বেন। আপনি বেশি কিছু না তো, কষ্ট করে একটু আপনি নার্সিং এই যে দেখেন আপনার ফান্ডামেন্টালস এর মধ্যে যে আমাদের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, গুগলেও যাওয়া লাগবে না, কারোর কাছে হেল্প নেওয়া লাগবে না আপনার। আপনি জাস্ট এই যে নার্সিং প্রসেস যে টপিকটা আছে, নার্সিং প্রসেসের মধ্যে যান, দেখেন ওখানে অনেক প্রশ্ন দেওয়া, এগুলো সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনা করা। তাহলে আপনার প্রশ্ন অন্য জায়গায় মানে প্রিভিয়াস এর ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম উত্তর দেওয়া থাকলেও আপনি কিন্তু নিজে এটার সলিউশন বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য যারা হচ্ছে বই নিছেন তারা, আমি বারবারই বলছি, আপনি আপনাদের তো যে প্রশ্নগুলো সমস্যা, এটার উপর তো আমাদের নিজ দায়িত্বে আপনাদের ফ্রি ক্লাস করাই দেওয়া হচ্ছে, এই জন্যই। না হলে আপনাদের এই যে 40টা মতো ক্লাস দেওয়া হচ্ছে ফ্রিতে, এটা কিসের জন্য? এখন যদি আপনারা ওইগুলো সমাধান না করে নেন, সেই রেসপন্সিবিলিটি তো আপনার। এটা কিন্তু বারবারই বলছি। না, ফুরসেমাইড না, এখানে ফুরসেমাইড, এখানে কি বলছে দেখেন, ল্যাসিক্স আছে, হ্যাঁ দেখেন অ্যাডমিনিস্ট্রেটর ইনজেকশন ল্যাসিক্স 10 mg আইভি। এইখানে তো আপনি মাতব্বারি করে নার্সিং অ্যাকশন হিসেবে আপনি তো দিতে পারবেন না। উইদাউট হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন বা উইদাউট ডক্টর অর্ডার ছাড়া কিন্তু আপনি এটা লাগাইতে পারবেন না। এরপরে কি বলছে? অ্যাম্বুলেট দ্য পেশেন্ট। অ্যাম্বুলেট মানে কি হাঁটানো, তাই না? আপনি কি পেশেন্টকে হাঁটাবেন? যে আপনার যেহেতু হচ্ছে না আপনি কি হাঁটাবেন উঠে? সেই ক্ষেত্রে না, এটাও করা যাবে না। এরপরে কি বলছে? চেক দ্য ব্লাডার ফর ডিস্টেনশন। আপনি কি করবেন দেখেন যে হচ্ছে ব্লাডারটা ফুলে গেছে কিনা, হ্যাঁ,
সেই ক্ষেত্রে সেটা দেখবেন আপনি যে ব্লাডার ফুলে গেছে কিনা সেটা দেখবেন। এটা তো আপনার নার্সিং অ্যাকশন হতে পারে না। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নোটিফাই দ্য ডক্টর। ঠিক আছে, আপনি কি করবেন, ডক্টরকে আপনি জানাবেন। ঠিক আছে, আপনার সেই ক্ষেত্রে আপনার কাজ হবে কি, নার্সিং অ্যাকশন হবে হচ্ছে ডক্টরকে জানানো। ওকে, 13 নম্বর উত্তর দিয়েছেন ডি। তাহলে মনীষা জাহান মো, আপনি কি বুঝতে পেরেছেন যে উত্তরগুলো কিভাবে বের করবেন? শোনেন, আমি আবারও বলতেছি, আমরা তো এগুলো সলভ করে দিচ্ছি ক্লাসে। প্রিভিয়াস কোশ্চেনের যে প্রশ্ন সমস্যা আছে, এটা তো শুধু আমি কিন্তু আপনাদের আগেও বলছি যে যেহেতু প্রিভিয়াস কোশ্চেন সব থেকে বেশি আমরা কালেক্ট করছি, সো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার ফলে কিছু কিছু প্রশ্নের মধ্যে ঝামেলা আছে কিছু কিছু। এখন আমরা ওগুলোর উপরে ক্লাস দিয়ে দিচ্ছি। আপনি যদি ক্লাস না করে থাকেন, ক্লাস করারও ধরেন আপনি প্রয়োজন নাই, আপনি যে কাজটা করবেন, যে প্রশ্নে আপনার কনফিউশন লাগতেছে, আপনি জাস্ট আপনার ইন্ডেক্সে চলে আসবেন, আপনি ওই টপিকের মধ্যে যাবেন, ওই প্রশ্ন আছে, ওটার এক্সপ্লেনেশন আছে, যত ধরনের প্রশ্ন আছে ওই রিলেটেড সবই আছে। এখানে আপনার কারো হেল্প নেওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, আপনার ভেতরেই আছে, আপনি জাস্ট বের করবেন। আমাদের মানে আমাদের ইন্টেনশনটা কেমন, আমরা শুধু প্রিভিয়াস কোশ্চেন যেভাবে আসছে ওইভাবে মুখস্থ কর টানা, মুখস্থ কর ঠাড়াই, মুখস্থ করে এই বইয়ের মধ্যে ওই বইয়ের মধ্যে হায় হায় আমি কি প্রিপারেশন নিলাম। এই এই হয়েছে আমাদের অবস্থা। অথচ আমরা টপিক ধরে ধরে পড়ি না। এই জন্য কিন্তু আমি বারবারই বলি যে আপনারা হচ্ছে আগে টপিকগুলো শেষ করেন, দেখবেন যে পরবর্তীতে আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন শেষ করতে যাচ্ছেন, প্রত্যেকটা প্রশ্ন আপনার কাছে একদম ক্লিয়ার, আপনার কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি করতে হবে, নোটিফাই দ্য ডক্টর। ঠিক আছে, বড় প্রশ্ন আসা মানে সহজ প্রশ্ন। দেখেন এরপরে প্রশ্ন কি আসছে, 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার, আসসালামু আলাইকুম আব্বু ওয়াশিং এ বৃষ্টি হচ্ছে নাকি? দেখি যদি বৃষ্টি কমে তাহলে আসবানি। বৃষ্টি হচ্ছে এদিকে অলরেডি। হ্যাঁ, দেখি কি করি। আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য কালার কোডিং, মানে এখানে কোন কালার কোডটা অফ দ্য ব্যাগ, কি বলছে, অফ দ্য ব্যাগ ইন হসপিটাল, হসপিটালের যে ব্যাগ আছে সেখানে কোন কালার কোডটার মধ্যে টু ডিসপোজ হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট সাচ অ্যাজ বডি পার্ট, মানে হিউম্যানের যে হচ্ছে যেগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে, যে অ্যানাটমিক্যাল পার্ট গুলা, বা যেটা হচ্ছে কাটা হয়েছে, ফর এক্সাম্পল হিস্টেক্টমি বা যে কোনো ধরনের টমি করতে পারে। তো সেই ক্ষেত্রে যে বডি পার্টটা, সেই ক্ষেত্রে আপনি কোন কালার কোডিং এর মধ্যে সেটা ওয়েস্টটা আপনি ডিসপোজাল করবেন। এখানে বলছে ইয়েলো, ব্ল্যাক, রেড নাকি ব্লু। এটা কিন্তু ভাইভাতেও জিজ্ঞাসা করে এই প্রশ্নগুলা, যে কোনো ধরনের ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, এই প্রশ্নগুলো থেকে প্রশ্নও আসে। এই কালার কোড গুলো আমাদের মনে রাখা ফরজ। প্রত্যেকে একটা অ্যান্সার করে ফেলেন, সঠিক উত্তর কোনটি হবে? চোদ্দ নম্বর দিয়েছেন, এ দিয়েছেন, ইয়েলো দিয়েছেন। ওকে, বাকিরা কমেন্ট করে ফেলেন, ঝটপট কমেন্ট করেন। ঝটর পটর কমেন্ট করে ফেলেন প্রত্যেকেই। এ দিয়েছেন। চলেন আমরা একটু দেখি, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, তারপরে আমরা একটু এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। দেখেন এখানে কি বলছে, যে ইয়েলো ব্যাগ যেটা আছে, দেখেন কি বলছে, যে ইয়েলো ব্যাগ যেটা আছে, হ্যাঁ হলুদ যেটা আছে, সেটার মধ্যে কি, যে ইনফেকশন, দেখেন ইনফেকশাস ওয়েস্ট যেগুলো আছে, হ্যাঁ ব্যান্ডেজ, গজ, তারপরে কি বলছে দেখেন এই যে তারপর হচ্ছে কটন, হ্যাঁ ওর এনি আদার অবজেক্ট ইন দা, এই যে দেখেন কি বলছে, যে বডি ফ্লুইড, তারপর হচ্ছে হিউম্যান বডি পার্ট, ঠিক আছে, ইটিসি, এগুলো হচ্ছে কিসের মধ্যে যায়, এগুলো হচ্ছে ইয়েলোর মধ্যে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর ইয়েলো কিন্তু বের হয়ে আসছে। ব্ল্যাক এর মধ্যে কি কি আছে দেখেন, নিডিল উইদাউট সিরিঞ্জ, হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে কি আসবে, ব্ল্যাক এর মধ্যে আসবে হচ্ছে নিডিল উইদাউট সিরিঞ্জ। তারপর হচ্ছে আরো কি দেখেন আছে, শার্পস এন্ড, এই যে হচ্ছে মেটাল যে আর্টিকেল গুলো আছে, হ্যাঁ মেটাল যে আর্টিকেল গুলো আছে সেগুলো কি, সেখানে হচ্ছে এইগুলো হচ্ছে এখানে ফেলা হয় কোথায়, ব্ল্যাক এর মধ্যে। এরপর হচ্ছে ব্লু ব্যাগস এর মধ্যে কি আছে, ওয়াল টাইপ অফ গ্লাস, হ্যাঁ বোতল এন্ড হচ্ছে কি ব্রোকেন গ্লাস, এই ধরনের আর্টিকেল গুলো হচ্ছে এই যে দেখেন ব্লু ব্যাগের মধ্যে যায়। ঠিক আছে, এই যে ব্লু ব্যাগের মধ্যে আসে। আর আরেকটা হচ্ছে রেড এর মধ্যে কি আসে দেখেন, রেড ব্যাগ, এখানে হচ্ছে প্লাস্টিক সালসাস, এখানে ক্যাথেটার, তারপরে হচ্ছে ইনজেকশন, সিরিঞ্জ, টিউব, আইভি বোতল, এগুলো কিসের মধ্যে আসে, রেড এর মধ্যে আসে। তো প্রত্যেকের আমাদের এই জায়গাটা একটু খুব ভালোভাবে মনে রাখা উচিত, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সো এখানে বেস্ট অ্যান্সার সবাই সঠিক উত্তর দিয়েছেন, ইয়েলো দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে হচ্ছে আমাদের পরের প্রশ্নটা কি বলছে, হোয়েন দা বিএমআই অফ অ্যান অ্যাডাল্ট ইজ বিলো, দেখেন একজন প্রাপ্তবয়স্কের কি 18 নিচে চলে আসছে, দেখেন 18 নিচে, ঠিক আছে 18 নিচে চলে আসছে বিএমআই কেজি পার মিটার স্কয়ার। এখানে কি বলছে, দা কন্ডিশন ইজ টার্ম অ্যাজ, এই কন্ডিশনকে আপনি কি বলবেন, সে কি স্থূলতা হয়ে গেছে, অবস হয়ে গেছে,
নাকি এখানে আন্ডারওয়েটের মধ্যে আছে মানে কি আন্ডারওয়েটে চলে আসছে, নাকি প্রি অপস মানে কি মোটা হওয়ার পূর্বের ধাপে আছে, নাকি ওভারওয়েট হয়ে গেছে? একটু অ্যান্সার করেন তো প্রত্যেকেই। এটা সহজ উত্তর, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন বিএমআই এর থেকে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। যে কি বলছে যে বিএমআই হয়েছে কত, বিলো হচ্ছে কত 18 নিচে, 18 নিচে চলে আসলে সেটাকে আমরা কি বলবো? 15 নম্বর প্রশ্ন। বি দিয়েছেন, আন্ডারওয়েট দিয়েছেন, বি দিয়েছেন, তানজিন তানজিনা তমা দিয়েছেন, কাজী সঞ্জিদা জান দিয়েছেন 15, বি দিয়েছেন আন্ডারওয়েট, সালমা দিয়েছেন আন্ডারওয়েট। ভেরি গুড, ভেরি গুড। লাইভ কেউ শেয়ার করেন নাই তাই তো? কঠিন এক প্রফেশন, এক কঠিন প্রফেশন। এই কঠিন প্রফেশনে কঠিন মানুষেরাই আসে। যাই হোক, দেখেন তাহলে হচ্ছে কি যে 18 নিচে যদি চলে আসে বিএমআই তাহলে সেটা হবে কি আন্ডারওয়েটের মধ্যে চলে আসা, তাই না? 18 থেকে 24.5 বা হচ্ছে 9 এর কাছাকাছি, সেটা হচ্ছে 25-এর আগ পর্যন্ত সেটা কি থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিন্তু একদম নর্মাল, তাই না? এরপরে আস্তে আস্তে হচ্ছে প্রি অপস, অপস, এরপরে অবিসিটি হয়, এইভাবে কিন্তু আগাইতে থাকে। তো আমরা একটু এটা কিন্তু দেখে নিতে পারি। দেখেন এই যে একদম মানে আছে না আপনার কোন বান্ধবী, মেনশন করেন আপনার সেই বান্ধবীরা, মেনশন করেন ক্লাসে, যে দেখেন অবস্থা কি হয়ে গেছে, যে একদম চিক না চাক না মানে গায়ে কিছু নেই, ফ্যান ফ্যানি অবস্থা, ঠিক আছে? এই যে দেখেন আন্ডারওয়েট কত নিচে চলে আসছে, 18.5 এর নিচে চলে আসছে, 18.5 থেকে 24.5, এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল, ফিটফাট, ঠিক আছে, একবারে ফিটফাট। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, এই যে ওভারওয়েট, হ্যাঁ দেখেন ওভারওয়েট কত হচ্ছে, 25 থেকে 29.5, আর 30 থেকে 34 হচ্ছে কি এই যে অফস মোটা হয়ে গেছে। আর দেখেন এক্সট্রিম ওভারওয়েট, হ্যাঁ বা ওভারওয়েট যেটা আমরা বলছি এই হচ্ছে আপনার এক্সট্রিম অফস, যেটা আমরা সব মানে অতিরিক্ত স্থূলতা যেটা, সেটা হচ্ছে কি যদি 35-এর বেশি হয়ে যায় বিএমআই, ঠিক আছে? বিএমআই নির্ণয়ের সূত্রগুলো সুন্দর করে দেওয়া আছে, ওগুলো দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া আক্তার শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ বোন। মৌ শেয়ার করে দিয়েছেন, থ্যাংকস এ ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। সালমা আক্তার শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। রাবেয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ। মাহফুজা অসংখ্য ধন্যবাদ। ফাতেমা, কাজী সঞ্জিদা থ্যাংক ইউ সো মাচ, আপনারা শেয়ার করে দিয়েছেন। দেখুন শেয়ার করে দিলে তো একজন থেকে আরেকজন উপকৃত হইতে পারে, এইটুকু যদি আমরা না করি তাহলে কেমনে মানব সেবা করবো আর? আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে দেখেন কি বলছে যে 18 নিচে চলে আসলে তাহলে হচ্ছে আন্ডারওয়েট। 18.5 থেকে, এটা একটু ভালো মনে রাখেন, বিভিন্ন পরীক্ষাতে আসে 18.5 থেকে হচ্ছে 24.5 পর্যন্ত একদম ফিটফাট। আর এরপর হচ্ছে ওভারওয়েট হয়ে যাবে কখন, যখন 25 থেকে হচ্ছে 29.5, আর 30 থেকে 34.9, আর এরপর হচ্ছে এক্সট্রিম অপস হয়ে যাবে কখন, যখন হচ্ছে 35-এর বেশি হয়ে যাবে বিএমআই। ওয়েল, 15 শেষ। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 16 নম্বর প্রশ্নে, 16 নম্বর প্রশ্ন বলছে দ্য সিস্টেম অফ স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিন, মানে বুঝতে পারছেন, দেখেন দ্য সিস্টেম অফ স্টোরেজ, স্টোরেজ করে রাখা, এবং ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিন, এবং ভ্যাকসিন ট্রান্সপোর্ট করা এট লো টেম্পারেচার, কি একদম নিম্ন তাপমাত্রায়, স্কল্ড, এটাকে কি বলে? কোল্ড চেইন সিস্টেম বলে, নাকি ভ্যাকসিন চেইন সিস্টেম বলে, নাকি এখানে ভ্যাকসিন ক্যারিয়ার বলে, নাকি আইস আইস লিঙ্কেড রেফ্রিজারেটর বলে, রেফ্রিজারেটর কোনটা বলা হয় দেখেন তো। থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে শেয়ার করে দিয়েছেন নুসরাত, মাহফুজা থ্যাংক ইউ সো মাচ বোন, প্রত্যেকে শেয়ার করে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই যে শেয়ার করে দিলেই অন্যরা উপকৃত হবে। নিশি, নিশা থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, সবাই শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই শেয়ার করলে অন্যদের বেশি, সবাই একসাথে ক্লাস করলে মনে হয় যে না কিছু কিছু ক্লাস দিই আপনাদের। দেখেন এই বৃষ্টি বাদলের মাথায় আপনাদের জন্য ক্লাস নিচ্ছে, একটু ডুডু করেন না হলে পরে। আচ্ছা, কোল্ড চেইন সিস্টেম দিছেন। কোল্ড চেইন সিস্টেমটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন কোল্ড চেইন সিস্টেমটা হচ্ছে কি, যে একটা ভ্যাকসিন একদম তৈরি হওয়া থেকে, হ্যাঁ প্রডিউস হওয়ার থেকে একদম মানে সেটা উৎপন্ন হওয়ার থেকে ইন্ড অফ দ্য হচ্ছে স্টেজ, ইন্ড স্টেজ পর্যন্ত, তার মানে কি যে উৎপন্ন হওয়া থেকে শুরু করে যে লোয়ার টেম্পারেচার বা একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থাকা থেকে শুরু করে একদম যে পাবে তার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে চেইন ধরে যায়, এইটারই মূলত বলা হচ্ছে কুল চেইন সিস্টেম। এই লোয়ার টেম্পারেচার একদম উৎপন্ন হওয়া থেকে টিকা দেওয়া পর্যন্ত বা ভ্যাকসিন দেওয়া পর্যন্ত শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কুল চেইন সিস্টেম। এরপরে ভ্যাকসিন চেইন সিস্টেম আলাদা। আর
এখন কি ঠিক আছে দেখেন তো? আহ, আই হোপ এখন ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছিল না। হ্যাঁ, প্রডিউস টু অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, উৎপাদন থেকে শুরু করে একবারে দেওয়া পর্যন্ত। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক আছে। ওকে, ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, ঠিক আছে না? হুম, তাহলে কি বলছে যে সোশ্যালজি হেল্প নার্স টু নো অ্যাবাউট হচ্ছে পেশেন্টের কোন অবস্থা জানতে সাহায্য করে, সেটা হচ্ছে তার সোশ্যাল লাইফ। ঠিক আছে, আচ্ছা, একটু দ্রুত দ্রুত শেষ করি, একটু প্রবলেম হচ্ছে।